8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন নাই, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 8-এর ইলেকশন নিয়ে। যাই হোক, আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে সংস্কার আমরা কিছু সংস্কার আমরা করেছি। ধরেন একটু বিনয়ের সাথেই বলি, আমরা সিআরপিসিতে, সিপিসিতে, লিগাল এইড অ্যাক্টে আমরা যে সংস্কারগুলো করেছি, আপনারা একটু আমাদের এখানে যারা আইন বিশেষজ্ঞ আছে ওনাদের সাথে কথা বলে দেখেন যে কাজগুলো আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল। আমাদের দুঃখ লাগে মাঝে মাঝে, আমার একজন বন্ধু আছে, নাম বলছি না আর কি, উনি খুব বড় হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। তো ওনার সাথে আমার কোনো প্রোগ্রামে দেখা হলেই আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, আসিফ এই কাজটা খুব ভালো করেছেন। আমি বললাম, আপনি তো এটা কখনো প্রকাশ্যে বলেন না, প্রকাশ্যে তো সবসময় সমালোচনা করেন। বলে হ্যাঁ করবো, প্রকাশ্যেও বলবো। আচ্ছা যাই হোক, এটা তো ব্যক্তিগতভাবে বলা কথা। আপনাদের কাছে আমি শুধু একটা কথা বলি, গণ-অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল, এটা বিশাল প্রত্যাশা। অবশ্যই আমরা প্রত্যাশা অনুযায়ী শতভাগ কাজ করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি। আমরা শুধু এটা বলতে পারি, আপনারা একদম নির্মোহভাবে দেখেন, আগের কোনো বছরে বাংলাদেশের ইতিহাসে কখনো মানে আমাদের কাজের সাথে তাদের একটু তুলনা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন অন্তত কতটুকু করতে পেরেছি। তারপরও আমাদের ব্যর্থতা আছে, আরও বেশি কাজ করার হয়তো স্কোপ ছিল। আর একটা জিনিস আপনাদের বিনয়ের সাথে বলি, 1 বছর হতে চললো, দেখেন অন্যের কাজের জন্য আমার মন্ত্রণালয় বা আমাকে সমালোচনা করবেন না। আমাদের মন্ত্রণালয়ে যারা অফিসাররা আছে, ওনারা রাত দিন কাজ করে। আপনারা আমাকে দেখছেন মনে হচ্ছে যেন আমি করি, আমি কিছুই করি না। আমি ওনাদের সাথে কাজে কোঅর্ডিনেশন করি। ওনারা এখানে অনেক সময়, আপনারা এখানে সাংবাদিকরা আছেন, আমাদের এই গণ-অভ্যুত্থানের পর অনেক সময় ওনারা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছেন। অনেক শনিবার অফিস করেছেন, কিছু শুক্রবার পর্যন্ত অফিস করেছেন। এখন অতটা করতে হয় না, কিন্তু প্রথম 4-5 মাসে আমাদের এরকম কাজের চাপ গিয়েছে। তো যখন আমরা অন্য কাজের জন্য আমাদেরকে দোষ ধরা হয়, যেমন ধরেন সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুর জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়, আইনের সাথে মিল আছে দেখে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নাই, এটা অন্য মন্ত্রণালয়ের বিষয়। আইন মন্ত্রণালয় শুধু নিম্ন আদালত নিয়ে ডিল করে, সাব রেজিস্ট্রার অফিস নিয়ে ডিল করে। আবার হাইকোর্টে কী হচ্ছে এটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমি কেন এই কথাগুলো বলছি, তখন মনে হয় কি যে উনি কেন এটা করছেন না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এই যে ফয়জুল কবির ভাই, উনি অসম্ভব ভালো কাজ করছেন, 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। তো উনি যে এত ভালো কাজ করছেন, এটার কৃতিত্বকে আমাকে বা আমার মন্ত্রণালয়কে দেওয়া হয় যে ভাই ফয়জুল কবির ভাই তো খুব জ্বালানি খাতে খুব ভালো কাজ করছে, এটা আপনার কৃতিত্ব দেন। তো এটা যদি না করেন, তাহলে অন্য মন্ত্রণালয়ে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে এটা দোষ আমার মন্ত্রণালয়কে দেন কেন? ঠিক না? আমার কথাটা লজিক্যাল ভাই। অন্য মন্ত্রণালয় যদি ভালো কাজ করে, এটা কি ক্রেডিট আমাকে দেন যে বাংলাদেশে আর্থিক খাতে খুব শৃঙ্খলা এসেছে, এটা আইন মন্ত্রণালয়ের খুবই কৃতিত্ব, এটা বলেন? বা আপনি বলেন রোজার মাসে দ্রব্যমূল্যের দাম খুব স্থিতিশীল ছিল, এটা আইন মন্ত্রণালয়ের কৃতিত্ব, এটা কি বলেন? বলেন ভাই? বলেন না তো। তাহলে অন্য মন্ত্রণালয়ের দোষটা আমাকে দিবেন কেন? একটা সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারো ক্ষেত্রে কখনো পারফরমেন্সে ঘাটতি থাকতে পারে, কারো ক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো হতে পারে। আমাদের ক্ষেত্রেও এরকম অনেকের অভিযোগ থাকতে পারে, কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকতে পারে। আমাদের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করেন না, আমাদের মানে অন্য কারো ব্যর্থতার জন্য আমাদের দোষারোপ করেন না। আমরা টিম হিসাবে কাজ করি, এটা সত্যি, কিন্তু এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করতে পারে না। আমাদের মিটিং হলে আমরা নিজেরা কনসাল্ট করে এটা করার চেষ্টা করি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বাকি যে সময়টা আছে, খুব বেশি সময় আমাদের নাই। যে কাজগুলো বললাম চলমান আছে, সেগুলি করে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে ডিজিটালাইজেশনের কাজটা করে যাব। প্রাতিষ্ঠানিকীকরণের কাজ যেটা রয়েছে, আমার সবচেয়ে বড় একটা স্বপ্নের জায়গা রয়েছে যে লিগ্যাল এইড সার্ভিসের মাধ্যমে আমরা বিরোধ নিষ্পত্তি এত বাড়াবো যাতে মানে আদালতের উপর চাপ কমে, মানুষের হয়রানি কমে, মানুষের মামলার খরচটা কমে। তারপরও আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ সাজেশন আছে, আপনারা আমাদেরকে দিবেন, সমালোচনা করবেন, একটু জেনে করবেন, আর আমাদের কাজের সমালোচনা আমাদের করবেন। একটা কথা একটু বলে রাখি, 1 মিনিট। এই যে আমি এটা রিড আউট করলাম যে এটার প্রত্যেকটা সফট কপি আপনারা পাবেন। সো আপনার নোট নেওয়ার ক্ষেত্রে কোনো, এই সফট কপিটা আমাদের যে পাবলিক রিলেশনস অফিসার আছে ওনার মাধ্যমে 15 মিনিটের মধ্যে পাবে। আমাদের মানে হেন উদ্যোগ নাই, সেটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমি ডিটেইল বলতে চাই না। ভোটাধিকারের কথা বলছেন, আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে ভোট দিয়েছে? তো তারা হাসাহাসি শুরু করতো। এবং কেউ বলতো, স্যার আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90%ই বলতো তারা ভোট দেয় নাই। বুঝছেন? যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা
18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। স্যার আমরাও পারিনি 15 বছর। আমিও তো 18 বছর তো ভোট দিতে পারি নাই। উত্তর দেই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে সংস্কার করলাম এটা থাকবে কি না। দেখেন, আমার কনফিডেন্স আছে থাকবে। কারণ কি, আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে এবং ওনারা জানে যে এই অনেকগুলো সংস্কার যে আমরা করছি এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাবক্রমে করছে। ওই সংস্কার কমিশনের আলাপে ওনারা অংশ নিয়েছিলেন। আর একটা কথা হচ্ছে কি, যে এত স্যাক্রিফাইস, এত মানে রক্ত ক্ষয়, এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তো তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো কেউ ক্ষমতায় আসবে, তো তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন নাই, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 8-এর ইলেকশন নিয়ে। যাই হোক, আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলেন।